প্রিয় এবং কাছের সকল ছেলেমেয়েদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই অনলাইন ক্লাসে আমি তোমাদের নবম শ্রেণীর বিষয় ভূগোল ও পরিবেশ, আমার আলোচ্য বিষয় আছে চতুর্থ অধ্যায়, পাঠ হচ্ছে প্রসিদ্ধি। চতুর্থ অধ্যায়ের আগ্নেয়গিরি। তো সবাই ভালো ছিলে, সুস্থ ছিলে। আমাদের স্কুলে ইদানিং তোমরা গতদিন যে একটা প্রোগ্রাম হয়েছে, সে প্রোগ্রামে তোমরা সবাই অংশগ্রহণ করছো এবং দেখছো যে আমরা ক্লাসে যে অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে, তোমরা সে সম্পর্কে সচেতন হবে এবং কি এই যে একটা মাস আছে, একটা মাস কখনো বাড়ির বাইরে যাবে না। যখনই তোমাদেরকে যেভাবে ইনফরমেশন দেওয়া হবে, ডাকা হবে, তোমরা তখনই স্কুলে আসবে এবং স্কুলের সঙ্গে যোগাযোগ রাখবে এবং তোমাদের অভিভাবকরাও যেন স্কুলের সঙ্গে যোগাযোগ রাখে। তো আজকে আমি যে আলোচনা আছে সেটা আছে ভূগোল, নবম শ্রেণীর ভূগোল। এখন এই ভূগোলের আলোচ্য বিষয় আছে ভূগোল ও পরিবেশের আলোচ্য হচ্ছে আগ্নেয়গিরি। আগ্নেয়গিরি কি এবং কি আগ্নেয়গিরি কেন হয়? আসলে এই যে আগ্নেয়গিরিটা আমি একটা ছবি তৈরি করছি এবং তার কয়েকটা নমুনা লিখছি, এর কারণ লিখছি, প্রকারভেদ আছে, ঠিক আছে, এর আকারের ভিত্তিতে গিয়েছে, এগুলো নিয়ে আমি টুকটাক আলোচনা করব। একটা বিষয় একদিনের আলোচ্য বিষয় না, তবু তোমাদের আমি যথাসাধ্য বোঝানোর চেষ্টা করব। তো দেখো, আগ্নেয়গিরি, আসলে আগ্নেয়গিরি আমাদের ভূপৃষ্ঠের যে গঠন প্রণালী, ভূত্বক, সেগুলো সব জায়গায় একরকম না। সব জায়গায় একরকম না, আমাদের এই যে ভূখণ্ড, এই ভূখণ্ডের সব জায়গায় একই রকম উপাদান দ্বারা গঠিত না। কোথাও কি আছে, কোথাও কেমন আছে, কোথাও আছে যে জৈব পদার্থ, কোথাও কঠিন পদার্থ, বিভিন্ন রকম পদার্থ দ্বারা গঠিত। আবার কোথাও দুর্বল জায়গা আছে, মাটির খাটো দুর্বল জায়গা আছে। এই যে মাটির গঠন প্রণালী ও ভিত্তি করে আগ্নেয়গিরি সৃষ্টি হয়। কিরকম? মনে করো এখানে বিভিন্ন লাভা গঠিত আছে, এর উপরের স্তর পাতলা আছে এবং এই লাভাগুলো যখন বিক্রিয়া সৃষ্টি করবে, এটা কি হবে? এই উপরের দিকে চাপের সৃষ্টি হবে। এখন যদি চাপ দেয় তাহলে মাটিটা এরকম উঁচু করতে থাকে, একসময় এদের ফেটে বেরোয় যাবে। এই যে বেরোয় যায়, এতে বিক্রিয়া সৃষ্টি কেটে বেরোয় যাবে এই যে মাটির গঠন। কিন্তু আবার দেখাচ্ছে যে এই মাটির স্তরটা অত্যন্ত কঠিন থাকলেও এখানে যদি বিক্রিয়া সৃষ্টি, এই মাটিটাকে অনেক সময় বেরোতে পারে না। এই যে বেরোতে পারা না পারা, এই যে আগ্নেয়গিরি, এই যখনই বেরোয় যাবে সেটা আগ্নেয়গিরি উৎকিরণ বেরোয় আসবে। তো আমরা তাহলে কি যে মাটি, এটা আছে মাটির গঠন গুণাটের উপর ভিত্তি করে আপনার আগ্নেয়গিরিটা সৃষ্টি হয়, দেখতে পাই, ঠিক আছে। তাহলে কোনো দুর্বল স্থান আগ্নেয়গিরির চাপের ফলে ভূপৃষ্ঠ থেকে যে নির্গত হয় সেটা কি আগ্নেয়গিরি বলা হয়। এখন আগ্নেয়গিরির আমি একটা ছবি দেখতে পাচ্ছি, এই যে একটা ছবি তৈরি করছি, এই ছবিটা যে এই ভূগর্ভস্থ, এখানে কি বলা হয়েছে ম্যাগমার প্রকোষ্ঠ, এটা আছে ম্যাগমার প্রকোষ্ঠ বলা হয়। এটাকে কি বলা হয়েছে? এটা প্রধান জ্বালামুখ, এটা যে আগ্নেয়গিরির প্রধান জ্বালামুখ বলা হয়েছে। এটা আছে প্রধান জ্বালামুখীর পাশে যেটা থাকে এটাকে বলা হয় যে উৎকিরণ বেরোয়, এটাকে লাভা বলা হয়। আবার এই সাইডে যে আর একটা চলে গেছে, এইটাকে কি বলি আমরা? এটা হচ্ছে গৌণ জ্বালামুখ, মানে কি সাইডে যে মুখটা সৃষ্টি সেটা হচ্ছে গৌণ
জ্বালানো। আর আবার এইটারে কি বলা হয়, এইটা প্রধান জ্বালানো। তাহলে আমরা জ্বালানোকে জ্বালা। এখন আমরা জানবো যে আগ্নেয়গিরির অগ্নুপাতের কারণটা কি, কি কারণে আগ্নেয়গিরির অগ্নুপাত হয়। আগ্নেয়গিরির বিভিন্ন কারণে অগ্নুপাত হতে পারে, তাই না? কিরকম? ভূত্বকে যেমন একবারে বলতে পারি, এই যে বলেছি কি ভূত্বক, ভূত্বকে মাটির যে দুর্বল, এই দুর্বলতার কারণে আগ্নেয় হতে পারে। কারণটা কি? আগ্নেয়গিরি এই দুর্বলতার কারণে মাটির এই দুর্বল কারণে ফাটলের সৃষ্টি হয়। ফাটল দিয়ে যখন পানি প্রবেশ করে ভিতরে ভূপৃষ্ঠের ভিতরে কি হবে, বিকিরণের সৃষ্টি হয়ে যে উদ্গীরণ রয়েছে ভিতরে, এই ফাটলগুলো একটা ফাটল দিয়ে এর ভিতরে পানি প্রবেশ করবে। পানি প্রবেশ করার পরে কি হবে, এই উদ্গীরণ বেরোতে থাকবে। বিক্রিয়ার ফলে উদ্গীরণ বেরোতে থাকার কারণে কি হয়, আগ্নেয়গিরির সৃষ্টি হতে পারে। আগ্নেয়গিরির সৃষ্টি হতে পারে। আবার আরেকটা কারণ হতে পারে যে ভূপৃষ্ঠের স্থিতি থাকে, তলদেশের ভূপৃষ্ঠে যে উত্তপ্ত গলিত লাভা থাকে, এই যে লাভাগুলো বা যে পদার্থগুলো থাকে, এগুলো স্থিতিস্থাপক অবস্থায় থাকার পরে যখন বৃদ্ধি পেতে থাকে, এইগুলো যখন পানি বা অন্যান্য পদার্থ দ্বারা এর ভিতরে যখন এগুলো ছোট অবস্থায় থাকলো, কি হবে, এর ভিতরে মাটির ভিতরে এটা ছোট অবস্থায় আছে, কিন্তু কোনো কারণবশত এটা আস্তে আস্তে বড় হতে থাকবে। যখন বড় তখন চাপের সৃষ্টি হবে, সৃষ্টি হওয়ার কারণে এটা আগ্নেয়গিরি সৃষ্টি হবে। আবার কি আছে মনে করো, আবার কি কারণে আগ্নেয়গিরি হতে পারে? আগ্নেয়গিরি হওয়ার আরেকটা কারণ কি আছে, যে ফাটল, মাটি ফাটল, সমুদ্র, নদী, যে কোনো কারণে নদী, খাল, বিল, যে কোনো কারণে ফাটলের সৃষ্টি হলো। ফাটল দিয়ে এর ভিতরে প্রচুর পরিমাণে আমাদের ম্যাগমা প্রকোষ্ঠের ভিতরে পানি প্রবেশ করে এটা দুর্বল জায়গায় ফাটলের সৃষ্টি হলো। ফাটলের সৃষ্টি হওয়ার পরে কি হবে, এটা এর ভিতরে প্রবেশ করার পরে এতে বিক্রিয়া সৃষ্টি হয়ে এই ফাটলের পথ দিয়ে যে উদ্গীরণ চুলু বাষ্প প্রচণ্ড গতিতে বেরিয়ে আসবে, সেইটা হচ্ছে কি হবে, একটা আগ্নেয়গিরি সৃষ্টি হবে। আবার কি হবে, এই ভূপৃষ্ঠের ভিতরে বিভিন্ন রাসায়নিক পদার্থ থাকতে পারে। এই রাসায়নিক পদার্থ বিক্রিয়া সৃষ্টি করে আগ্নেয়গিরি এই ভূপৃষ্ঠের ভিতরে যে রাসায়নিক বিক্রিয়া ঘটবে, রাসায়নিক বিক্রিয়ার ফলে কি হবে, আগ্নেয়গিরি সৃষ্টি হতে পারে। ভূ আন্দোলনের ফলে আবার কিভাবে হয়, ভূ আন্দোলনের ফলে আগ্নেয়গিরি সৃষ্টি হতে পারে। কিসের ফলে? ভূ আন্দোলনের ফলে আগ্নেয়গিরির সৃষ্টি হতে পারে। কারণ দুর্বল অংশ, যে মাটিতে দুর্বল অংশ ভেদ করে ভিতরে পানি প্রবেশ করে যে প্রচন্ড উত্তাপের সৃষ্টি, ভিতরে যে পদার্থ আছে, রাসায়নিক পদার্থ ফলে আসে, ওর ভিতরে প্রবেশ করার পরে প্রচন্ড তাপের সৃষ্টি হবে। তাপের সৃষ্টি হয়ে প্রচন্ড উদ্গীরণ বেরোবে, করার পরে এই ভূ আন্দোলন সৃষ্টির মাধ্যমে আগ্নেয়গিরি সৃষ্টি হতে পারে। এখন আগ্নেয়গিরি প্রকারভেদ আমরা জানবো কি, আগ্নেয়গিরি প্রকারভেদ। আগ্নেয়গিরি কত প্রকার? আমরা প্রধানত জানি আছে 3 প্রকার। আগ্নেয়গিরি হচ্ছে আগ্নেয়গিরি তিন প্রকার, ঠিক আছে? আগ্নেয়গিরি আছে প্রকারভেদ আছে 3 প্রকার। এক সক্রিয় আগ্নেয়গিরি, সুপ্ত আগ্নেয়গিরি, আর একটা হচ্ছে মৃত আগ্নেয়গিরি। এখন এই সক্রিয়
এইবার সক্রিয় আগ্নেয়গিরিটা সুপ্ত অবস্থায় আছে এখন যা বন্ধ হয়ে যায়নি, যে আগ্নেয়গিরিটা অনেকদিন চলতেছে এখনো পর্যন্ত বন্ধ হয়নি, সুপ্ত অবস্থায় রয়েছে, যার চলমান কাজ চলতেছে, সেটা হচ্ছে সক্রিয় আগ্নেয়গিরি। সক্রিয় আগ্নেয়গিরি, সক্রিয় আগ্নেয়গিরি বলা হয়। আবার সুপ্ত আগ্নেয়গিরি, সুপ্ত আগ্নেয়গিরিটা হচ্ছে অনেকদিন আগে বন্ধ হয়ে গেছে। সুপ্ত আগ্নেয়গিরি হচ্ছে অনেকদিন আগে যার জ্বালামুখগুলো বন্ধ হয়ে গেছে, সুপ্ত অবস্থায় পড়ে আছে, সেটা হচ্ছে সুপ্ত আগ্নেয়গিরি। আর হচ্ছে মৃত, হচ্ছে কি মৃত আগ্নেয়গিরি। এখন মৃত আগ্নেয়গিরি কি? তার মানে কি, যে আগ্নেয়গিরি মৃতটা আছে কি, যে আগ্নেয়গিরি দীর্ঘদিন যাবৎ নিষ্ক্রিয় হয়ে পড়ে আছে, ভবিষ্যতেও যার সক্রিয় হওয়ার সম্ভাবনা নাই, যে আগ্নেয়গিরি ভবিষ্যতে সক্রিয় হওয়ার কোনো প্রকার সম্ভাবনা নেই, যে আবার নতুন করে এই আগ্নেয়গিরি উৎকিরণ বেরোতে পারে, লাভা বা সৃষ্টি হতে পারে, যে উৎকিরণ বেরোতে পারে না, এই আর কখনো যার সম্ভাবনা নাই, সেটা হচ্ছে মৃত আগ্নেয়গিরি। তাহলে কি আগ্নেয়গিরির যে তিনটা প্রকারভেদ আছে, সেই প্রকারভেদ তিনটা হচ্ছে কি বলেছি, সক্রিয় মানে কি, যে এখনো চলমান, সক্রিয় চলমান যে রয়েছে, তারপরে কি সুপ্ত অনেকদিন আগে বন্ধ হয়ে গেছে এরকম, আর মৃত হচ্ছে যে আগ্নেয়গিরি অনেকদিন বন্ধ হয়ে গেছে, যে ভবিষ্যতেও আর সক্রিয় হওয়ার কোনো সম্ভাবনা নাই, সেটা হচ্ছে মৃত আগ্নেয়গিরি। আগ্নেয়গিরি আকারের ভিত্তিতে আগ্নেয়গিরিকে আবার তিনটা ভাবে ভাগ করা হয়ে থাকে, তিন বিষয়ে আমরা আলোচনা করতে পারি। একটা হচ্ছে শিল আগ্নেয়গিরি, মানে গম্বুজ আকৃতির আগ্নেয়গিরি, যা গম্বুজ আকৃতির আগ্নেয়গিরি, গম্বুজ আকৃতির আগ্নেয়গিরি, যার তলদেশ গম্বুজ, যার তলদেশ থাকবে বড়, এরকম গম্বুজ আকৃতি, যার তলদেশ চওড়া থাকবে, তলদেশটা চওড়া থাকে, এই যেহেতু আগ্নেয়গিরিকে বলা হয় শিল আগ্নেয়গিরি, যার তলদেশটা, এই তলদেশটা বড়, এই জায়গা সরু, এটাকে বলা হবে শিল আগ্নেয়গিরি। আরেকটা কি বলা হয়েছে, স্টোটো আগ্নেয়গিরি। স্টোটো আগ্নেয়গিরি মানে কি, জ্বালামুখে থেকে নির্গত ঘর্ষ লাভা সমন্বয়ে স্তরে স্তরে গঠিত হবে, স্তরে স্তরে গঠিত হবে। মনে করো এই যে জ্বালামুখ, এই যে আমরা জ্বালামুখ পরিস্থিতি, এই যে জ্বালামুখ আমরা হচ্ছে দেখাইছি, দেখানোর পরে এই যে জ্বালামুখটি নির্গত হয়, এই যে নির্গত, এই জ্বালামুখ দিয়ে থেকে নির্গত হবে কি ভস্ম লাভা হতে হতে এটা স্তরে স্তরে জমা হবে, স্তরে স্তরে জমা হয়ে যে আগ্নেয়গিরি গঠিত হয় তাকে বলা হয় স্টোটো আগ্নেয়গিরি। স্তরে জমা হবে, স্তরে স্তরে একটার পর একটা জমা হতে থাকবে, এটাকে স্টোটো আগ্নেয়গিরি বলা হয়ে থাকে। আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে সিলিন্ডার কোণ আকৃতি। সিলিন্ডার কোণ আকৃতি মানে ছোট আকৃতি, সিলিন্ডার কোণ আকৃতি মানে সিলিন্ডার কোণ মানে ছোট আকৃতি, একেবারে ছোট হবে, সরু সরু, যে আকৃতিটা ছোট আকৃতির যে আগ্নেয়গিরি হয়, ওই আগ্নেয়গিরি তো অনেক বড়, এটা হবে ছোট আগ্নেয়গিরি। এই জ্বালামুখ থাকবে, প্রকোষ্ঠ থাকবে, সক্রিয় থাকবে, কিন্তু আকৃতি যেটা
ছোট হবে সেইটাকে বলা হবে সিলিন্ডার আকৃতির এর ম্যাগমা ক্ষুদ্র পরিপূর্ণভাবে মানে ক্ষুদ্র ক্ষুদ্র বিস্ফোরণ ঘটবে, ক্ষুদ্র ক্ষুদ্র বিস্ফোরণ ঘটবে, সেটা হচ্ছে সিলিন্ডার আকৃতির আগ্নেয়গিরি। আজকে আমি যে আগ্নেয়গিরির আরো আলোচ্য বিষয় আছে, তো তোমাদের যে আগ্নেয়গিরির আলোচ্য বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, তো এর উপরে ভিত্তি করে তোমরা এগুলো দেখবা, পাশাপাশি বইটা একটু পড়বা, পড়ে তোমাদের বাড়ির কাজ থাকবে আজকে এই আগ্নেয়গিরির উপর ভিত্তি করে তোমাদের বাড়ির কাজ বাড়ির কাজ খাতায় লিখতে হবে, আগ্নেয়গিরির কারণগুলো খাতায় লিখতে হবে। কি করতে হবে? আগ্নেয়গিরির কারণগুলো খাতায় লিখতে হবে, আগ্নেয়গিরির প্রকারভেদ লিখতে হবে এবং আগ্নেয়গিরির ছবিটি আঁকা শিখতে হবে বা তৈরি করা শিখতে হবে। তো আজকের মতো আমি এখানে এই ভূগোল ও পরিবেশ নবম শ্রেণী ভূগোল ও পরিবেশের ক্লাসটি সমাপ্ত করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং সবাইকে করোনা সম্পর্কে সচেতন করবা। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। Apa lagi kita tak kena juga dia. Lagi